Shriman Samirul Islam. Sir, he is chairman of the standing committee. Please, Sir, I would like make to, clear. Please. Sir, I would like to speak in my mother tongue, Bengali. স্যার, আমাকে গুরুত্বপূর্ণ এই পাবলিক এক্সামিনেশন সংশোধন বিলের উপর বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্যের শুরুতে নিট পরীক্ষার অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং জালিয়াতির কারণে চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে নিজেদের জীবন শেষ করতে বাধ্য হওয়া আমাদের প্রতিভাবান বহু ছাত্রছাত্রীর স্মৃতির প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জানাই তাদের পরিবারের প্রতি। স্যার, আজ এই পবিত্র সংশোধনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের মাথা নত হয়ে যাওয়া উচিত, কারণ যখন 19 বছরের একটি মেয়ে কেবলমাত্র সাদা কাগজে লিখেছিল আই অ্যাম সরি বলে পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয়, অথবা একজন দরিদ্র কৃষক যখন তার সন্তানকে ডাক্তার পড়ানোর উদ্দেশ্যে সমস্ত জমি জায়গা বিক্রি করতে বাধ্য হয়, অথবা লক্ষ লক্ষ টাকা ঋণ নিতে বাধ্য হয়, অথচ শেষ পর্যন্ত সন্তানের মৃতদেহ আগলে ধরে রাখতে হয়, তখন শুধু একটি পরিবার নয়, গোটা দেশের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা আমাদের সামনে নগ্ন হয়ে দাঁড়ায়। মৃত প্রদীপের বাবা বলেছিলেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না হওয়া পর্যন্ত আমার সন্তানের চিতাভস্ম আমি গঙ্গায় বিসর্জন দেব না। একজন সাধারণ ভারতীয় বাবার এই আর্তনাদ কি এই সরকারের কানে পৌঁছায়নি? এই প্রশ্ন শুধু বিরোধী দলের নয়, দেশের কোটি কোটি ছাত্রছাত্রী ও অভিভাবকদের। আরো আশ্চর্য হয়েছিলাম যেদিন পদত্যাগকারী মন্ত্রী সংসদে এলেন এবং তাকে বীরের মতো অভিনন্দন করা হলো। তাতে কি বার্তা গেল দেশের তরুণদের কাছে? তারা কি বিশ্বাস করবে যে এই নতুন বিল শুধু ন্যায় বিচারের জন্য, নাকি এটি আরো 5টি লোক দেখানো পদক্ষেপের মতো? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে চাই, আমরা দেশের ছাত্রছাত্রী ও যুব সমাজের পাশে আছি। পরীক্ষার পবিত্রতা রক্ষার জন্য সরকারের যে কোনো পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু প্রতিবার প্রশ্নপত্র ফাঁস হলে শুধু নতুন আইন এনে শাস্তির মাত্রা বাড়িয়ে দেওয়া কোনো স্থায়ী সমাধান হতে পারে না। রোগের চিকিৎসা না করে শুধু উপসর্গের চিকিৎসা করলে সমস্যার সমাধান হয় না। আজ দেশের মাত্র অল্প সংখ্যক ছাত্রছাত্রী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পায়, অথচ লক্ষ লক্ষ মধ্যবিত্ত পরিবার তাদের জীবনের শেষ সঞ্চয়, গয়না, এমনকি জমি জমা বিক্রি করে সন্তানদের কোচিংয়ে পাঠান, কারণ তাদের বিশ্বাস কঠোর পরিশ্রম করলে একদিন সাফল্য মিলবে। কিন্তু যদি প্রশ্নই আগে বিক্রি হয়ে যায়, তাহলে সেই পরিশ্রমের মূল্য কোথায়? সরকার কি সেই স্বপ্নভঙ্গে দায় নেবে? আমরা অতীত থেকে কোনো শিক্ষা নিইনি। গুজরাটে 2014 সালের পর একাধিকবার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। 2023 সালে সেখানে কঠোর আইন তৈরি হয়েছিল। এইরকম কঠোর আইন দেশের আরো 10টি রাজ্যে তৈরি হয়েছে, তবুও প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয় না। তাহলে এটা স্পষ্ট, শুধু শাস্তি বাড়ালেই অপরাধ বন্ধ হয় না। প্রশাসনিক দুর্বলতা, দুর্বল নিরাপত্তা এবং জবাবদিহির অভাব দূর করতে হবে। এই অন্যায়ের বিরুদ্ধে যখন ছাত্র যুবরা দিল্লির রাজপথে শান্তিপূর্ণ প্রতিবাদে নেমেছিল, তখন তাদের কথা শোনার পরিবর্তে তাদেরকে লাঠিচার্জ করা হলো, প্লেট গান এবং শারীরিক নিগ্রহের মতো অভিযোগ সামনে এলো। আন্দোলনকারীদের কখনো বলা হলো দেশদ্রোহী কিংবা বিদেশি চক্রান্তের অংশ বলা হয়েছিল, কিন্তু ইতিহাস সাক্ষী আছে, পৃথিবীর যে কোনো শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনের থেকে বড় শক্তি আর পৃথিবীতে কিছু হতে পারে না। তাই তো কৃষক আন্দোলন যেমন শেষ পর্যন্ত সরকারকে মাথা নত করতে বাধ্য করেছিল, তেমনি ছাত্র যুবদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে আজ সরকার এই সংশোধনী বিল আনতে বাধ্য হয়েছে। আমরা এই বিলে ধারা 10, 11, 12-তে দেখছি শাস্তি ও জরিমানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। সংগঠিত অপরাধের ক্ষেত্রে 8 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই কঠোর শাস্তির পাশাপাশি অপরাধ যাতে ঘটতে না পারে তার জন্য কি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? দেশের শিক্ষা বাজেট প্রায় 1,40,000 কোটি টাকা মতো, কিন্তু অথচ শুধুমাত্র নিট ইউজি পরীক্ষার প্রস্তুতির জন্য অভিভাবকদের বছরে প্রায় 1,32,000 কোটি টাকা খরচা হয়, যা দেশের শিক্ষা বাজেটের প্রায় সমান। তাহলে এমন একটি পরীক্ষা নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাধুনিক প্রযুক্তি, শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো এবং জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা কেন নেওয়া হলো না?
এই বিলে বিশেষ টাস্কফোর্স গঠনের কথা বলা হয়েছে, কিন্তু রাজ্য পুলিশকে কার্যত তদন্তের বাইরে রেখে শুধুমাত্র কেন্দ্রীয় ব্যবস্থার উপর নির্ভর করে সব সমস্যার সমাধান হবে কি? তাই কেন্দ্র ও রাজ্য সংস্থার সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠন করলে আরও কার্যকর হতে পারত। আগে বিভিন্ন রাজ্য নিজেদের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করত। পরে এই সরকার কেন্দ্রে আসার পর কেন্দ্রীয়ভাবে নিট পরীক্ষা চালু হলো। সরকার আজ দেশের সামনে তথ্য তুলে ধরুক এই কেন্দ্র সরকারের এই ব্যবস্থার ফলে ঠিক কি কি বাস্তব সুবিধা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস কি কমেছে? পরীক্ষা কি আরো স্বচ্ছ হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে মূল সমস্যা কোথায়? বিশ্বের বহু দেশ প্রশ্নপত্র সুরক্ষার জন্য উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করে, যেমন বহুদিনে পরীক্ষা নেওয়া, একাধিক প্রশ্নপত্র সেট, ডিজিটাল এনক্রিপশন, পরীক্ষা কেন্দ্র বিকেন্দ্রীকরণ এমন নানা রকম ব্যবস্থা নিয়ে থাকে। কিন্তু এই বিলে সেই সব নিয়ে কার্যত কোনো রকম সুস্পষ্ট রূপরেখা নেই। অথচ 20 লক্ষর বেশি পরীক্ষার্থীকে একদিনে একটি প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে, যা একটি বিপজ্জনক সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর। এবং এনটিএ এর প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর কথা একদমই স্পষ্টভাবে বলা হয়নি। স্যার, আইন প্রণয়ন করা শেষ কথা নয়, আইন আগেও ছিল, কিন্তু রাজনৈতিক সদিচ্ছার অভাব, তদন্তের ধীরগতি এবং দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়ার কারণে মানুষের আস্থা নষ্ট হয়েছে। নতুন বিলে 2 মাসের তদন্তের কথা এবং 3 মাসের মধ্যে বিচার শেষ করার কথা বলা হয়েছে। আমরা চাই এই প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর হোক, কাগজ কলমে সীমাবদ্ধ যেন না থাকুক। আমি আরো বলতে চাই, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে পুনরায় পরীক্ষা নিতে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয় তা জনগণের করের টাকা। কেন সেই অর্থ দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে আদায় করা হবে না? কারণ তবে তো মানুষ বিশ্বাস করবে যে সরকার সত্যিই কঠোর। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই যে সব পরিশেষে আমি বলতে চাই, দ্য গভর্নমেন্ট শুড থিঙ্ক টু চেঞ্জ দ্য সিস্টেম বিসাইডিং চেঞ্জিং দ্য ফেস। কবি সুকান্ত ভট্টাচার্যের কথা এটা বলে শেষ করতে চাই যে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত্যু আর ধ্বংস স্তূপ, পিঠে চলে যেতে হবে আমাদের রাজপথে সেই সাহসী যুব ছাত্র সমাজ।